দীর্ঘ ১২ দিনের যুদ্ধে ইরান যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং ইরান যেভাবে শক্তিশালী অবস্থান ধরে রাখার মাধ্যমে পশ্চিমা সকল রাষ্ট্রের সম্মিলিত শক্তির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে, এটা দেখে ইতোমধ্যে পশ্চিমারা বিস্মিত এবং হতভম্ব হয়ে গেছে। ইরান প্রমাণ করেছে যে তারা কোনো শক্তির সহযোগিতা ছাড়াই ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সকল রাষ্ট্রের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম, যার কারণে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তারা যুদ্ধবিরতির জন্য একের পর এক চেষ্টা চালিয়েছে। এমনকি শেষ পর্যন্ত কাতারকে ব্যবহার করে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য চেষ্টা চালিয়েছিল। আমরা আগেই বলেছি, ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে আমরা আগেই বলেছি যে আমরা কখনো অন্যায়মূলকভাবে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করি না, করবও না। যেহেতু ইসরায়েল আমাদের বিরুদ্ধে যদি তারা কোনো ধরনের বিমান হামলা না করে তাহলে আমরা কোনো হামলা করব না। সঠিক কথা বলেছিলেন উনি, এবং সেটা দেখিয়েছেনও। যেদিন যুদ্ধবিরতি কার্যকর করা হয়, ইসরায়েল সর্বপ্রথম বিমান হামলা বন্ধ করে, তার পরপরই ইরানও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে। কোনো পাল্টা পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। তবে ইরান ইতিমধ্যে কিন্তু তারা আশঙ্কিত ছিল যে এই যে যুদ্ধবিরতি করা হয়েছে, এটাকেও হয়তো উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে পশ্চিমারা গোপনে আবার শক্তি সঞ্চয় করার মাধ্যমে ইরানের ভিতরে আবার নতুন করে হামলা করার পায়তারা করতে পারে। আচ্ছা, এই যে ১২ দিনে যে যুদ্ধটা হয়েছিল, ইরানকে কি আসলে কোনোভাবেই উপকারিত বা ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল যুক্তরাষ্ট্র বা ইসরায়েল? তারা কিন্তু পারেনি। এমনকি সামান্য পরিমাণেও টল বলে বা কোনো ধরনের ক্ষতি তো করা দূরে থাক, ইরানকে ভয় ধরানো পর্যন্ত সক্ষম হয়নি। এমনকি তারা তাদের হাতে থাকা সবথেকে শক্তিশালী যে বাংকার ব্লাস্টার B-2 বোমারু বিমান, এই বোমারু বিমান থেকে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ 3টে পারমাণবিক স্থাপনা ধ্বংসের কথা তারা বললেও ইরান কিন্তু এক চুল পরিমাণও তাদের সিদ্ধান্ত থেকে সরেনি এবং যুদ্ধ থেকে তারা নতি স্বীকার করেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উনি উল্লেখ করেছেন যে ইরান কখনো সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করেনি, করবেও না। আর এই ভয় থেকেই বা এখান থেকেই মূলত ভয় পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ইসরায়েলকে শেষ পর্যন্ত রক্ষা করার জন্যই ইরানের সাথে যুদ্ধবিরতি করে। সর্বশেষ একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে যে ইরান যে হামলাগুলো করেছিল, সেই হামলার মাধ্যমে ইসরায়েলের যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল, ইসরায়েল চেষ্টা করেছিল সেই ক্ষয়ক্ষতির তথ্য যেন বিদেশে পাচার না হয় বা কোনোভাবে যেন বিদেশে নিউজ মিডিয়াগুলো জানতে না পারে। তবুও শেষ পর্যন্ত ইসরায়েল ব্যর্থ হয়েছে। ইসরায়েল এখন নিজের ঘরের কথা তারা নিজেরাই স্বীকার করছে। তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষতির পরিমাণ কত সেটা তারা শেষ পর্যন্ত উল্লেখ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পাল্টা জবাবের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা ওয়াশিংটন শুধু তেল আবিবকে একসাথে চ্যালেঞ্জে নয়, তারা পশ্চিমা সকল শক্তির বিরুদ্ধে এককভাবেই যুদ্ধের ময়দানে টিকে থাকতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন যে আমরা অপারেশন ট্রু প্রমিস 3 যেটা শুরু করেছিলাম, এখনও সেই অপারেশন ট্রু প্রমিস 3 আমাদের চলমান রয়েছে। আমরা আপাতত হয়তো যুদ্ধবিরতি করেছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের যুদ্ধ শেষ করেছি। এখনও পর্যন্ত আমাদের প্রধান ধর্মীয় নেতা খামেনি যুদ্ধবিরতি চুক্তিতে কিন্তু স্বাক্ষর করেনি। তিনি বলেন, ইসরায়েল যখন প্রথম দিন আমাদের ভিতরে আক্রমণ করেছিল, সেই সময় আমরা আক্রমণের মাত্রা এবং তীব্রতা দেখে সকলে বিস্মিত হয়ে গিয়েছিলাম যে এতটা বিশ্বাসঘাতকতার মাধ্যমে বা এ ধরনের আক্রমণ কোনো রাষ্ট্রের ভিতরে করতে পারে। আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এতটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড পরিচালনা করবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তারা মনে করেছিল যে আমাদের হয়তো শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানীদের নিহত করতে পারলেই হয়তো তারা তাদের 3টা উদ্দেশ্য সফল করতে পারবে। তারা ভেবেছিল যে আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সক্ষম হবে। তারা মনে করেছিল যে আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন যে কারখানা, সেটা ধ্বংস করার মাধ্যমে বা আমাদের পরমাণু বিজ্ঞানীদের নিহত করার মাধ্যমে আমাদের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্রের যে উৎপাদন বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সেখান থেকে আমাদের ফিরিয়ে রাখতে সক্ষম হবে। এমনকি তারা মনে করেছিল যে আমাদের শীর্ষ পর্যায়ের কমান্ডারদের নিহত করার মাধ্যমে আমাদের শাসন ব্যবস্থায় ফাটল ধরাতে পারবে, অর্থাৎ আমাদের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে। এই যে উদ্দেশ্য নিয়ে তারা যে হামলাটা করেছিল, যে ন্যাক্কারজনক হামলাটা করেছিল, তাতে তো তাদেরই ক্ষতি হয়েছে। কেননা আমাদের 1 সেকেন্ডও সময় লাগেনি পাল্টা প্রত্যাঘাত দিতে। আমরা জাস্ট হতবিহ্বল হয়ে গেছিলাম, আমরা বিস্মিত হয়ে গেছিলাম। আমরা বিশ্বাসই করতে পারিনি যে ইসরায়েল কখনো এ ধরনের কার্যক্রম করতে পারে। যখন আমরা সম্বিত ফিরে পেয়েছি, ঠিক পাল্টা প্রত্যাঘাত দেওয়া শুরু করেছি ইসরায়েলের বিরুদ্ধে। এবং এখন পর্যন্ত যে হামলা আমরা করেছিলাম, তাতে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘাঁটিগুলো, তার ভিতরে বিশেষ করে তেল আবিব অবস্থিত তাদের প্রধান সামরিক ঘাঁটি, এমনকি
তাদের আইসম্যান যে বৈজ্ঞানিক যে গবেষণাগার, এছাড়া তাদের যে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো, সামরিক ঘাঁটিগুলো, অন্যান্য জায়গায় অবস্থিত হাইফাতে অবস্থিত তেল শোধনাগার সম্পূর্ণভাবে আমরা ধ্বংস করে দিয়েছি। যদিও তারা নিহতের পরিমাণ কম বলে উল্লেখ করছে, তারা উল্লেখ করছে তাদের 29 জন নিহত হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা যদি সঠিক তথ্য প্রকাশ করে তাহলে সঠিক চিত্র বিশ্ববাসী জানতে পারত। যদি তাদের নিহতের পরিমাণ খুবই কমই হতো তাহলে কখনো যুদ্ধের পরপরই সাধারণ ইসরায়েলিদের দেশ ত্যাগের হিড়িক পড়ে যেত না। এখন পর্যন্ত নেতানিয়াহু বিভিন্ন আইন করার মাধ্যমেও, বিভিন্ন রেস্ট্রিকশন আনার মাধ্যমেও দেশ ত্যাগ থেকে কখনো কোনো ইসরায়েলকে এখনও তারা নিবৃত্ত করতে পারছে না। একের পর এক হাজার হাজার ইসরায়েলিরা তারা ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাতে পাড়ি জমাচ্ছে। তাদের উদ্দেশ্য, তারা যে ইসরায়েলকে নিরাপদ মনে করে যে ইসরায়েলে এসেছিল, সেই ইসরায়েল এখন আর তাদের নিরাপদ রাষ্ট্র নয়, নিরাপদ আর তারা আশ্রয়স্থল হিসেবে মনে করতে পারছে না। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শাসক বৃন্দ তারা শক্তিশালী আয়রন ডোম ব্যবহার করার মাধ্যমেও প্রতিরোধ করতে পারেনি বা প্রতিহত করতে পারেনি। আর এই কারণেই মূলত তারা ভয় পাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তারা শঙ্কিত। তারা মনে করে ইসরায়েল রাষ্ট্রে যদি তারা থাকে তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সম্পূর্ণভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। আর এখান থেকে, এই আশঙ্কা থেকেই তারা ইসরায়েলি সরকারের কোনো কথায় আর বিশ্বাস না করে বা বিশ্বাস স্থাপন না করে সরাসরি তারা ইসরায়েল ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তারা কিন্তু ব্যর্থ হয়েছিল। যদিও ইরান শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে পারেনি, যদি রাশিয়া শেষ মুহূর্তে কোনো বিশ্বাসঘাতকতা না করত, রাশিয়া যদি তাদের S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরান থেকে ফিরিয়ে না নিত, তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আরও শক্তিশালী হতো। তবু ইরানের হাতে থাকে তাদের নিজস্ব দেশীয় প্রযুক্তি এবং রাশিয়া থেকে নেওয়া S-300 যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল, সেগুলো ব্যবহার করে তারা যথেষ্ট প্রতিরোধ করে গড়ে তুলতে পেরেছিল। এমনকি 32টার মতো ইসরায়েলের যুদ্ধ বিমান, অর্থাৎ F-35 যুদ্ধ বিমানও ভূপাতিত করা হয়েছিল। তবে সম্প্রতি নতুন যুদ্ধের আশঙ্কা থেকেই ইরান কিন্তু ইতিমধ্যেই চীন থেকে হাজার হাজার, অর্থাৎ মনে করা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রের গুদাম গড়ে তুলছে আবার ইরানের অভ্যন্তরে, এবং এই ক্ষেপণাস্ত্রগুলো তারা ব্যবহার করবে আকাশ প্রতিরোধ করার জন্য। যে আকাশ প্রতিরোধ সিস্টেম তাদের একটু দুর্বলতা ছিল বা একটু দুর্বল হয়ে গিয়েছিল রাশিয়া S-400 না দেওয়ার কারণে, সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে এখন শক্তিশালী করা হচ্ছে এবং চীন থেকে MQ-9 এবং MQ-16 এই সর্বথেকে শক্তিশালী এবং সবথেকে অত্যাধুনিক প্রযুক্তির এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে ইরানের হাতে। তো প্রিয় ভিউয়ার্স, ইসরায়েলের প্রতিটি পরাজয় আমাদের বিজয়ের সমান বলে উল্লেখ করেছেন ইরানের এই কমান্ডার, যা তাদের ব্যয়, নিরাপত্তার ভাঙন এবং তাদের লক্ষ্য পূরণে ব্যর্থতার মধ্য দিয়ে ইতিমধ্যে প্রকাশিত হয়েছেন। রেজাই বলেন, এই যুদ্ধে ইসরায়েলের প্রায় $20 বিলিয়ন ক্ষতি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মহামূল্যবান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও ক্ষয় হয়েছে, যা তৈরি করতে যুক্তরাষ্ট্রের 2 বছর সময় নিয়েছিল। অর্থাৎ সেগুলো আমরা সম্পূর্ণভাবে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। রেজাই উল্লেখ করেছেন যে আমাদের হাতে যে সামরিক সক্ষমতা রয়েছে, আমরা সেই সক্ষমতার মাত্র 5% ব্যবহার করেছিলাম, তাতেই আমরা ইসরায়েলকে পরাজিত করেছি। এখনও 95% সক্ষমতা আমাদের রয়েছে এবং আমাদের হাতে এমন কিছু মিসাইল রয়েছে যেগুলোর শক্তি সম্পর্কে ইরান বা পশ্চিমারা এখনও সম্যক অবগত নয়। তো প্রিয় ভিউয়ার্স, এই যে ইরানের হাতে মার খাওয়ার পরে যেভাবে মূলত পশ্চিমারা তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে গিয়েছে এবং ইতিমধ্যে তাদের যে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তারা পুনরায় আবার ইরানে আক্রমণ করতে পারে বলে বা এমন কোনো আশঙ্কাও কিন্তু সামরিক বিশ্লেষকগণ বা আন্তর্জাতিক বিশ্লেষকগণ দেখছে না। তারা মনে করছে এই মুহূর্তে শুধুমাত্র হম্বিতম্বি বা লম্পঝম্প কিছু কথাবার্তা বলার মাধ্যমে ট্রাম্প চেষ্টা করবে ইরানকে বা ইরানের ভিতরে ভয় তৈরি করার জন্য। তাছাড়া বাস্তবতা ভিন্ন। তারা এই 12 দিনের যুদ্ধে যে মাইরটা খেয়েছে, এটাই হয়তো তারা কখনো বলতে পারবে কিনা, আর এটার কারণেই তারা কখনো হয়তো ইরানে আর দ্বিতীয়বার আক্রমণ করার সাহসিকতা দেখাবে না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।